আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। আজকে আমাদের এই আয়োজনে যোগ দিচ্ছেন সুদূর ইউএসএ থেকে ডক্টর খায়রুল আলম সিদ্দিকী। ডক্টর খায়রুল আলম সিদ্দিকী, চ্যানেল এর স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন মিস্টার আনামুল হক। আনামুল হক, চ্যানেল এর স্টুডিওতে আপনাকে স্বাগত। শুভ সকাল এবং ধন্যবাদ। আজকে আলোচনা অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি আমি আমার জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন ডক্টর মাহবুব সিদ্দিকী। ডক্টর মাহবুব সিদ্দিকী, আপনাকে স্বাগত চ্যানেল এর স্টুডিওতে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশের সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন হচ্ছে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে। সুপ্রিয় দর্শক, এই যে ডিজিটালাইজেশন হচ্ছে, ঠিক স্বাস্থ্য খাতে আমরা কতটুকু ডিজিটালাইজেশন হতে পারছি, এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো কোভিড-19 নিয়ে। আমি প্রথমেই যেতে চাই ডক্টর খায়রুল সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইবো যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেমটা কি এবং স্বাস্থ্য খাতে এটি কিভাবে কাজ করে, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে অনুষ্ঠান শুরু করার জন্য এটি খুবই ভালো একটি প্রশ্ন। এবং আমরা যদি, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স, আমরা এই নামের ভিতরেই এটার যথার্থতা খুঁজে পাই। যেরকম এই নামটাকে আমরা যদি ভাগ করি, এটা পাবলিক হেলথ আছে এবং ইনফরমেশন টেকনোলজি, যেটা ইনফরমেটিক্স আমরা বলি, সেটা আছে। তো পাবলিক হেলথ আমরা জানি যে গণস্বাস্থ্যের কথা বলে এবং ইনফরমেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি কথা বলে। তো যখন আমরা দুটো ব্যাপারকে একসাথে নিয়ে আসছি, তখনই আসলে পাবলিক হেলথ ইনফরমেটিক্স চলে আসছে। আমরা যদি আরেকটু ব্রডার টার্মে চিন্তা করি, তাহলে এটা আসলে হেলথ ইনফরমেটিক্স নামে পরিচিত। সেটার একটি পার্ট আমরা পাবলিক হেলথ ইনফরমেটিক্স বলতে পারি। তবে আমি যদি বাংলায় একে সংজ্ঞায়িত করতে যাই, তবে এভাবে বলা যায় অনেকটা যে স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে একটি সিস্টেমেটিক বা পদ্ধতিমূলক উপায়ে রোগীদের তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং বিশ্লেষণ করার মাধ্যমে যদি চিকিৎসা সেবার মান উন্নয়ন করা যায় এবং মানুষের স্বাস্থ্যের এবং জীবনমানের উন্নয়ন ঘটানো যায়, তাহলে এই ওভারঅল যে উদ্দেশ্যটা এবং প্রসেসটা, এটাকে আমরা পাবলিক হেলথ ইনফরমেটিক্স বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই মিস্টার আনামুল হক, আপনার কাছে জানতে চাইবো ক্লিনিক্যাল ইনফরমেটিক্স কি এবং এটি কিভাবে কাজ করে, সেই সাথে পাবলিক হেলথ ইনফরমেটিক্স থেকে আসলে এটি ঠিক কিভাবে আলাদা হয়, যদি একটু আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ কোয়েশ্চেনটির জন্য। আমি সবার প্রথমে মাফ চেয়ে নিচ্ছি, বাংলা ইংরেজি কিছু মিক্স হয়ে যাবে, এটা বাইরে থাকার একটা খারাপ জিনিস। সো আমরা যখন বলি যে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এটা কি বলে, ক্লিনিক্যাল ইনফরমেটিক্স আসলে পাবলিক হেলথ ইনফরমেটিক্স এর একটি অংশ। আমরা পাবলিক হেলথকে একটি বিশাল অংশ হিসেবে কল্পনা করে একটি ক্ষুদ্র অংশকে আমরা বলি ক্লিনিক্যাল ইনফরমেটিক্স। ক্লিনিক্যাল ইনফরমেটিক্স কি আপনি যদি সংজ্ঞায়িত করতে চান, তাহলে বাংলাতে মিক্স হয়ে যাবে। এভাবে সংজ্ঞায়িত হবে যে পাবলিক ইনফরমেটিক্স এর সেই অংশ যেটি স্বাস্থ্য সেবা প্রদানের সাথে জড়িত, তাকে আমরা ক্লিনিক্যাল ইনফরমেটিক্স বলি। আপনাকে সহজে একটি এক্সাম্পল দিই। আপনি যখন হাসপাতালে যান, আপনি যখন ফার্মাসিউটিক্যালসে যান, আপনি যখন ডায়াগনস্টিক সেন্টারে যান, ওইসব জায়গায় যাওয়ার পর আপনি যেটা হয়, আপনি প্রচুর পরিমাণ ইনফরমেশন প্রোভাইড করেন। যেমন আপনার হার্ট প্রেশার কত, আপনার জ্বর কত ছিল, অথবা আপনি কি ওষুধ খাচ্ছেন, এইসব ইনফরমেশন আপনি প্রোভাইড করছেন। এই ইনফরমেশন গুলো সরাসরি স্বাস্থ্যসেবা অথবা আপনার ট্রিটমেন্টের সাথে জড়িত। এই ইনফরমেশন গুলোর সংরক্ষণ, কালেকশন এবং এগুলোর অ্যানালাইসিসকে আমরা ওভারঅল ক্লিনিক্যাল ইনফরমেটিক্স বলি। বর্তমানে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এর সংজ্ঞাটিকে আরো ব্রড করা হয়েছে। বর্তমানে আপনি জানেন ইনফরমেশন টেকনোলজির এই যুগে সবকিছু কানেক্টেড। আপনি যদি অ্যাপল ওয়াচের কথা ভাবেন, অ্যাপল ওয়াচ থেকে কি হচ্ছে, অ্যাপল ওয়াচ প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করছে, আমাদের হার্ট রেট কত, হার্টবিট কত, এই সকল ইনফরমেশন কালেক্ট করে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেজে পাঠাচ্ছি। সেখান থেকে ওই ডেটাবেস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অ্যানালাইসিস করা হচ্ছে। এই সবকিছুই পাবলিক ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এর অংশ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু এবার যেতে চাই ডক্টর মাহবুব, আপনার কাছে জানতে চাইবো যে আসলে পাবলিক হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স, আমরা দুটো জিনিস সম্পর্কে জানলাম, ঠিক বাংলাদেশে আসলে এই দুটো জিনিসকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আপনি যদি একটু বলতেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। পাবলিক হেলথের মধ্যে বাংলাদেশের যে কটা আসপেক্ট আছে বা বাংলাদেশে এখন যে সিচুয়েশন গুলো আছে, তার মধ্যে আমার মনে হয় যে হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স অত্যন্ত জরুরি। এবং এখন আমাদের যেই হেলথ কেয়ার সিস্টেম বা ডেলিভারি সিস্টেম আছে,
তাতে আমরা এখনো পর্যন্ত আসলে খুব বেশি এই অ্যাসপেক্ট গুলো ইউটিলাইজ করতে পারছি না। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের যে ট্রিটমেন্ট গাইডলাইন গুলো তৈরি করা হয়, সেই ট্রিটমেন্ট গাইডলাইন গুলো কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এভিডেন্স বেসড না। এগুলো হয় যে আমাদের সিনিয়র ক্লিনিশিয়ান যারা আছেন বা প্র্যাকটিশনার যারা আছেন, তাদের যে এক্সপেরিয়েন্স বা অ্যানেকডোটাল রেফারেন্স আমরা যেটাকে বলি, মোস্টলি অ্যানেকডোটাল রেফারেন্স বেস। কারণ হলো লার্জ স্কেলে আমাদের পপুলেশনের কোনো ডেটা সেট আসলে অ্যাভেলেবল নাই, যে কারণে যে কোনো একটা ট্রিটমেন্টের এফিকেসি অথবা কোন একটা ড্রাগের এফিকেসি অথবা এটা কত ইফেক্টিভ হবে এবং এটা কোন ডোজে আসলে অ্যাডমিনিস্টার করা যাবে, এই ধরনের যে ইনফরমেশন গুলো কিন্তু খুব প্রিসাইজ না। এবং বাইরের যে পাবলিকেশন গুলো আছে, ইউরোপ আমেরিকার যে পাবলিকেশন গুলো আছে বা রেফারেন্স গুলো আছে, মোস্টলি ওগুলোকে বেসলাইন ধরা হয়। কিন্তু আমাদের পপুলেশনের জেনেটিক্স ডিফারেন্ট, আমাদের পপুলেশনের ডেমোগ্রাফি ডিফারেন্ট, আমাদের হেলথ সিকিং বিহেভিয়ার ডিফারেন্ট। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি আমাদের হেলথ ইনফরমেটিক্স বা ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এর এই অ্যাসপেক্ট গুলো, আমার মনে হয় যে আমরা অনেক বেশি ভালো হেলথ কেয়ার প্রোভাইড করতে পারবো আমাদের রুট লেভেলের জনগণের। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই ডক্টর খায়রুল, আপনার কাছে জানতে চাই আসলে আপনি যেটা বলছিলেন যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেম সম্পর্কে আমাদেরকে বলছিলেন, একটু যদি আমাদেরকে আরেকটু বলতেন যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলা বিশেষ করে ইউএসএ তে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন এই পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেমকে তারা কিভাবে ব্যবহার করে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেহেতু আমি যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর যাবৎ আছি এবং কাজ করছি, তো অবশ্যই আমি এখানে এই সিস্টেমটা কিভাবে রান করছে সেটা আমি জানি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র এ ধরনের মহামারী মূলক দুর্যোগ মোকাবেলায় খুবই সিদ্ধহস্ত বলা যায়, কারণ কয়েক বছর পরই তারা এ ধরনের বিপদে পড়ে। এটা একটি বড় কারণ যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশের খুবই ভালো যোগাযোগ। তো যে আমরা জানি যে এখন স্বাস্থ্য শুধুমাত্র একটি দেশের ব্যাপার নয়, এটা ওভারসিজ ছড়িয়ে পড়ে খুব দ্রুত। তো যুক্তরাষ্ট্রের এটা দ্বারা খুবই অ্যাফেক্টেড হয়। তো যুক্তরাষ্ট্র যেভাবে পাবলিক হেলথ ইনফরমেটিক্সটা ব্যবহার করে, এটা মূলত আমি দুটো টার্ম আনতে চাই। যে তথ্য প্রযুক্তির এই যুগে যুক্তরাষ্ট্র যেটা করে, যে তাদের সবগুলো হসপিটালে অলমোস্ট আমি বলবো 96% হাসপাতালেই তারা ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এর যে ব্যবস্থাটা চালু আছে সেটাকে রান করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 80% এই রেকর্ডিং সিস্টেমটা তাদের খুবই সিমিলার। তো এটা দেখা যায় তারা প্রয়োজনে সব ধরনের ডেটাকে একসাথে নিয়ে আসতে সক্ষম হচ্ছে, এবং যখনই তারা এই ধরনের দুর্যোগ মোকাবিলা হচ্ছে তখন তারা এটা থেকে শিক্ষা নেবার চেষ্টা করতেছে। তো আমি মূলত দুভাগে ভাগ করব যে কিভাবে ওরা করে। প্রথম ব্যাপারটা হচ্ছে তারা খুব দ্রুত তাদের ডেটাগুলো বিশ্লেষণের মাধ্যমে তারা তাদের গ্যাপ এবং তাদের ফাইন্ডিংসটা পাওয়ার চেষ্টা করছে, এবং সেটা তারা তাদের ওভারঅল স্বাস্থ্য সেবার যে মান উন্নয়ন সেটাকে ভালো করার চেষ্টা করছে, যাতে খুব দ্রুত এই আউটব্রেকটা কন্ট্রোলে আনা যায় এবং সাথে সাথে যে পেশেন্টরা ইনফেক্টেড হচ্ছে তাদেরকে খুব দ্রুত সারিয়ে তোলা যায়। এবং আরেকটি ব্যাপার তারা লং টার্মে চিন্তা করছে, সেটা হচ্ছে তারা এই ডাটাগুলোকে নিজেরা ব্যবহার করছে, যেরকম ডিপার্টমেন্ট অফ হেলথ যেটা বলি ওরা ব্যবহার করছে, এবং একই সাথে তারা এই ডাটাগুলোকে সকল গবেষকদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে, এবং গবেষকরা সেখান থেকে এই ডাটাগুলো অ্যানালাইজ করার মাধ্যমে তাদের ফিউচার যে কোনো মহামারীর আশঙ্কা এবং সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এটার জন্য একটা প্ল্যান তৈরি করছে, এবং যাতে মহামারীগুলো শুরু হলে খুব দ্রুত এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায় এবং খুব দ্রুত রোগীদের সেবা প্রদান করা যায়। একটি উদাহরণ আমি আনতে পারি এখানে, যেরকম ইউএসএ তে এইচআইভি মহামারীটা খুব লম্বা সময় যাবত আছে, প্রায় 80 দশক থেকে। তো ওরা যেটা করছে যে এই এইচআইভি তে যারা আক্রান্ত তাদের ক্রমাগত প্রতিটি স্টেটে তাদের ডেটা কালেক্ট হচ্ছে, এবং তারা কোথা থেকে সেবা নিচ্ছে সেটা কালেক্ট হচ্ছে, এবং এর সেবার বাইরে কারা আছে সেটা কালেক্ট করছে। এটা দ্বারা নতুন কারা এই আক্রান্ত হচ্ছে সেটা চিহ্নিত করার চেষ্টা করছে এবং তাদেরকে সেবার আওতায় নিয়ে আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার মিস্টার আনামুল আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা দেখেছি যে একটা কোভিড-19 মহামারী চলছে। তো আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সেটা হলো যে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স, এটা সম্পর্কে আপনি বলছিলেন। তো আপনি যদি একটু বলতেন যে আসলে কোভিড-19 মোকাবিলায় সারা বিশ্বে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স আসলে কিভাবে কাজ করেছে?
ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। সো আমি আমার হসপিটাল সিস্টেমের এক্সাম্পলটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স ইউজ করে কোভিড-19 মোকাবিলা করছি। সো প্রথমে আমরা যেটা করছি, আমাদের হসপিটালগুলো একটি বিশাল অংশ হচ্ছে আউট পেশেন্ট ডেলিভারি। কোভিড-19 এই আসার পরে যেটা হচ্ছে আমরা কমপ্লিটলি আউট পেশেন্ট যে সার্ভিস ওইটাকে আমরা অনলাইনে নিয়ে গেছি, রিমোট পেশেন্ট কেয়ার করে। তো এই জায়গায় আমাদের ক্লিনিক্যাল ইনফরমেটিশিয়ান একটি বিশাল অংশ কাজ করছে, কিভাবে এই সিস্টেমগুলো ডিজাইন করতে হয় এবং কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয় এবং পেশেন্টদেরকে কিভাবে এঙ্গেজ করা লাগে। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, আমাদের আপনি জানেন মডার্ন কান্ট্রিতে যেটা হয় যে ডেভেলপমেন্টে পেশেন্ট এডুকেশন বিশাল বড় ফ্যাক্টর। এখানে আমরা রোগীদেরকে নিয়মিত এডুকেট করি কিভাবে তারা তাদের যে রোগটি আছে সেটি প্রিভেন্ট করতে পারে। এটি হতে পারে প্রিভেন্টিভ মেজার অথবা তাদের বিভিন্ন বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস অথবা আচারগত বিভিন্ন বিষয় যেগুলো আমরা নিয়মিত এডুকেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলো কমপ্লিটলি আমরা পুরোপুরিভাবে আমরা অনলাইনে চলে গিয়েছি। যেটা তাদের জন্য আমরা যেটা করেছি, ইউজার ইন্টারাকশন বেসড কিছু গ্রাফিক্যাল সফটওয়্যার ডেভেলপ করেছে এখানে, যেগুলো ইউজারদের ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে এডুকেট করতে পারে। থার্ড যে জিনিসটা আমরা এখানে পাচ্ছি যেটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। আপনি জানেন যে কোভিড-19 একটি বিশাল অংশ হচ্ছে আমাদের লাংয়ের ইমেজিং করতে হয় প্রচুর পরিমাণে। আমরা এই ইমেজিং যে টেকনোলজি আছে এটাকে আমরা স্ট্রিমলাইন করে এটাকে অটোমেটেড করা হয়েছে এআই বেসড সিস্টেম ইউজ করে। যেটা হচ্ছে নরমালি প্যাথোলজিস্টরা যেটা করে আপনার লাংয়ের ইমেজটা কালেক্ট করে সেটা ল্যাবে বসে এটাকে অ্যানালাইজ করে এবং এটাকে অ্যানোটেট করতে হয়, অ্যানোটেট বলতে হয় এটাকে মার্ক করতে হয় বিভিন্ন জায়গায়। আলটিমেটলি যেটা হচ্ছে এটা খুবই টাইম স্পেন্ডিং, মানে প্রচুর টাইম লাগে এটা করতে। তো এআই ইউজ করে ক্লিনিক্যাল ইনফরমেটিশিয়ানরা এই অ্যানোটেশনের প্রসেসটাকে আমরা কমপ্লিটলি স্ট্রিমলাইন করে ফেলেছি এবং যেটা হচ্ছে তাতে প্যাথোলজিস্টরা বেশি সময় পাচ্ছেন যাতে তারা বেশি রোগীদের লাং ইমেজ অ্যানালাইজ করতে পারে। এটা একটা হচ্ছে। এন্ড ফাইনালি আরেকটা জিনিস যেটা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা কমপ্লিটলি ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্টকে ছেড়ে দিচ্ছি আর্টিফিশিয়ালি ডিসাইড করার জন্য যে হোয়াট উইল বি অথবা কি কোন রোগের জন্য কি হবে, তার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে। এটাকে আমরা এদিকে বলছি ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেটা ওইটা বলছি। যেটা হচ্ছে আমরা বিভিন্ন সেন্সর থেকে অথবা রোগীর বিভিন্ন ইনফরমেশন যেগুলো সাহেব বললেন যে ক্লিনিক্যাল ইলেকট্রনিক হেলথ রেকর্ডে আছে, ওই ইনফরমেশন গুলো এক করে আমরা বিভিন্ন মডেল ইউজ করছি। মডেলের উপর বেস করে তারা বিভিন্ন ডিসিশন দিচ্ছে। এগুলো হচ্ছে নন ইমার্জেন্সি কেসে। ইমার্জেন্সি কেসে আমরা এগুলো করছি না, কারণ পেশেন্টের জন্য এগুলো হেল্পফুল না। এভাবে আমরা যেটা করছি সবগুলো করার উদ্দেশ্য একটাই, যে যাতে হেলথ কেয়ারের উপর বার্ডেনটা এই মুহূর্তে কমিয়ে হেলথ কেয়ারটাকে পুরোপুরি আমরা কোভিডে ফোকাস করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু এবার যেতে চাই ডক্টর মাহবুব, আপনার কাছে জানতে চাই আসলে ক্লিনিক্যাল হেলথ ইনফরমেটিক্স এবং পাবলিক হেলথ ইনফরমেটিক্স কোভিড-19 মোকাবেলায় সারা বিশ্বে এটার ব্যবহার বেড়েছে। তো আপনার মতে বাংলাদেশে কোভিড-19 মোকাবেলায় এই যে দুটো সিস্টেম, দুটো পাবলিক হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন বাংলাদেশের অ্যাসপেক্টে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আমাদের দেশে এই দুইটা সিস্টেম, এই দুইটা অ্যাসপেক্ট এখনো পর্যন্ত খুবই প্রিমেচিওর লেভেলে আছে, খুবই এলিমেন্টারি লেভেলে আছে। যে কারণে আপনি ওই যে আনামুল যখন বলছিল যে ইউএসএ তে তারা ক্লিনিক্যাল ইনফরমেটিক্সটাকে কিভাবে ইউজ করছে, আই ওয়াজ জাস্ট লিসেনিং। আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, অস্ট্রেলিয়াতে সিমিলার সর্ট অফ আপনার স্ট্র্যাটেজি আছে এবং এটা আপনি খেয়াল করে দেখবেন যে খুব ভেরি বেসিক একটা স্ট্র্যাটেজি আছে। সেটা হলো প্রতিটা পেশেন্টের ডেটা ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার থাকে। যে আজকে যদি আমি কোনো একজন জিপির কাছে বা কোনো একজন ডাক্তারের কাছে যাই, আমি যে সমস্ত সাইন সিমটম নিয়ে যাব বা আমার যে প্রবলেম গুলো থাকবে সেগুলো কিন্তু আমার রেকর্ডে থাকার কথা। সো দ্যাট আমি যদি আরো 1 বছর পরে বা 6 মাস পরে অন্য আরেকজনের ডাক্তারের কাছে যাই বা অন্য কোনো একটা প্রবলেম নিয়ে যাই, তখন কিন্তু সেই ডাক্তার দেখতে পারার কথা ওই ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে যে আমি 1 বছর আগে আমার কি কি প্রবলেম হয়েছিল। এইভাবে করে কিন্তু একজন ক্লিনিশিয়ান একটা বেটার ডিসিশন নিতে পারে বা ডায়াগনোসিসে কিন্তু এটা হেল্প করতে পারে। তো আমাদের দেশে there is absolutely no such system। তো এইটার কারণে হয়েছে কি যে একজন পেশেন্ট, প্রতিটা পেশেন্ট অ্যাজ ইফ নিউবর্ন পেশেন্ট হিসেবে, একদম জিরো লেভেলের পেশেন্ট হিসেবে প্রতিবার সে হেলথ সিকিং এর জন্য যাচ্ছে। তো তাতে করে তার আগের যে কোমরবিডিটিস গুলো ছিল অথবা তার আগের যে প্রবলেম গুলো ছিল সেগুলো সম্পর্কে একেবারেই ক্লিনিশিয়ানরা ক্লুলেস থাকে। এবং যথারীতি কোভিড এর সময় একই ঘটনা ঘটেছে। যখন প্রথম কথা তো কোভিড এর সময় আমাদের হেলথ সিকিং এর মানে যে ইজটা ছিল অথবা যে সহজলভ্যতাটা ছিল সেটাই আসলে অনেকখানি কমে গিয়েছিল। কারণ হলো যে পেশেন্টদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে
ডাক্তারদের অ্যাক্সেস পাওয়ার জন্য। হ্যাঁ, সো মোস্টলি টেলিমেডিসিনের কিছু কিছু হয়েছে, ইন্ট্রোডাকশন হয়েছে, কিন্তু সেটা একেবারেই প্রাইভেট লেভেলে এবং খুবই নগণ্য পর্যায়ে। এটা যদি আপনি সারা দেশের পার্সেন্টেজ হিসেবে হিসেব করেন, এটা আসলে বলার মতো কিছুই না। আর যদি আপনি ইনফরমেটিক্স এর জায়গাটাতে আসেন, আমি বলবো যে আমাদের সেই ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমটা না থাকার কারণে আমাদের আসলে কোনোভাবেই ওই ওই ইয়েটা করাটা আমাদের সম্ভব হয়নি, মানে ওই ফ্যাসিলিটিসটা পাওয়া আমাদের সম্ভব হয়নি। হ্যাঁ, গভর্নমেন্ট শুরুতে যেটা ট্রাই করেছিল, আপনি খেয়াল করে দেখবেন, কন্ট্যাক্ট ট্রেসিং এর একটা অ্যাটেম্প্ট কিন্তু গভর্নমেন্ট নিয়েছিল, যে বিশেষ করে যারা বাইরে থেকে আসছে, দেশের বাইরে থেকে যারা আসছে করোনা লাইক সিম্পটম নিয়ে, তারা দেশের ভেতরে ঢোকার পর তাদের ফোন নাম্বার কালেক্ট করা হচ্ছিল। ফোন নাম্বার কালেক্ট করে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং, যে তারা কাদের কন্ট্যাক্টে যাচ্ছে বা এরকম। কিন্তু এই জিনিসটা একেবারেই হুট করে মাথায় আসাতে অথবা আন্ডার প্রিপেয়ার্ড থাকাতে যেটা হয়েছে, যে এত বেশি নাম্বারে বাইরে থেকে জনগণ ভেতরে ঢুকেছে, মানুষ ভেতরে ঢুকেছে, তাদের এত বেশি মানে মানুষজনের সিস্টেম নিয়ে ঢুকেছে, যে এটা আওয়ার সিস্টেম গট ওভারওয়েলড উইদিন লাইক উইকস। তো যে কারণে এটা আসলে কাজ করেনি। এবং আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখেন, বাইরে থেকে একজন মানুষ যখন ফিরছে, ফর এক্সাম্পল আমেরিকা বা ইতালি থেকে সে যখন ফিরছে, সে তো নট নেসেসারিলি যে ইতালি থেকে বাংলাদেশের সিম নিয়ে ফিরবে। সো সে যে ফোন নাম্বারটা আইদার সে রেজিস্টারই করছে না, বিকজ হি ডাজন্ট নো হোয়াট হিজ ফোন নাম্বার উড বি, কারণ ইন অ্যাডভান্স তো সে বলতে পারছে না, অথবা এমন একটা ফোন নাম্বার দিচ্ছে সে তার যেহেতু ফিল আপ করতে হবে, তার রিলেটিভের কোন একটা ফোন নাম্বার দিচ্ছে, যে ফোন নাম্বারটা আদৌ সে হয়তো ইউজই করছে না। তো যে কারণে আলটিমেটলি এই কন্ট্যাক্ট ট্রেসিং এর সিস্টেমটা আসলে বাংলাদেশে কাজ করেনি, একেবারেই কাজ করেনি। সেকেন্ড আরেকটা নেওয়া হয়েছিল, সেটা হলো যে এটা কিছুটা কাজ করেছে, সেটা হলো মোবিলিটি ডেটা। আপনি খেয়াল করে দেখবেন, যখন লকডাউন প্রথম দেওয়া হয়েছে, মানে ইন দ্য নেম অফ সাধারণ ছুটি যখন করা হয়েছে, তখন কিন্তু আমরা জেনেছি প্রায় 1 কোটির উপরে মানুষ ঢাকা শহর ছেড়েছে ওই লকডাউনের উপরে। তখন ওই মোবিলিটি ডেটা থেকে কিছুটা আইডিয়া পাওয়া গিয়েছে যে কিভাবে ডিজিজটা স্প্রেড হয়েছে বা কোন জেলায় কতজন গিয়েছে, কিছুটা ইনফরমেশন আমরা আসলে পেয়েছি। বাট আলটিমেটলি বড় রকমের কোনো হেলথ ইনফরমেটিক্স বা ফিজিক্যাল ইনফরমেটিক্স এর ব্যবহার কিন্তু এখন আমাদের দেশে ওই কোভিড এর সময়টাতে অ্যাটলিস্ট হয়নি। গভর্নমেন্ট মাঝখানে একটা চেষ্টা করেছে, যে আপনার খেয়াল করে দেখবেন যে করোনার সিভিয়ারিটি ডিটেকশনের জন্য একটা অ্যাপের তারা চেষ্টা করেছে, বাট ওইটার অ্যালগোরিদমটা খুবই সিম্পলিস্টিক এবং এটার আসলে ডাউনস্ট্রিমে খুব একটা ইউজ না থাকার কারণে ওই অ্যাপের যে বেনিফিটটা সেটা আসলে গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া হয়। যে কারণে, তবে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বেশ কিছু গ্রুপ তারা চেষ্টা করেছে যে এই ইনফরমেটিক্সটাকে কাজে লাগানোর। যেমন আমি নিজেই আমার একটা গ্রুপ ফর্ম করে, 5 জনের একটা গ্রুপ ফর্ম করে আমরা চেষ্টা করেছি একটা অ্যাপ ডেভেলপ করতে, যেটাকে আমরা বলছি কোড রেড এসওএস অ্যাপ। আমরা যেটা করেছি এখানে সেটা হচ্ছে যে আমরা একটা অ্যালগোরিদম ডেভেলপ করেছি, সেই অ্যালগোরিদমে 4টা কোয়েশ্চেনের অ্যান্সার করে একজন মানুষের যে পটেনশিয়াল সিভিয়ারিটি আছে, কোভিড রিলেটেড সিভিয়ারিটি, যদি ওরকম মনে হয়েছে ওই অ্যালগোরিদমের রেজাল্টে যে তার সিভিয়ার আউটকাম আসার সম্ভাবনা আছে, সাথে সাথে ওখান থেকে একটা এসওএস সিগন্যাল জেনারেটেড হয়, যে সিগন্যালটা আসলে যে কেউ আশপাশে যে কোনো ধরেন আপনার গভর্নমেন্টের যে কোনো সার্ভিস, এটা ফায়ার ব্রিগেড হতে পারে, পুলিশ হতে পারে, হসপিটাল হতে পারে, তারা ওখান থেকে হয়তো এটা করতে পারবে, সিগন্যালটাকে ক্যাপচার করতে পারবে। সো আমরা এটা ডেভেলপমেন্ট আমাদের শেষ। রিসেন্টলি আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে আমরা একটা কোলাবোরেশনে যাওয়ার চেষ্টা করছি এবং কথাবার্তা অনেক দূরে গিয়েছে। তো ওইটা যদি হয়, তাহলে আমাদের কোভিড এর সময় এবং ইভেন কোভিড পরবর্তী সময়েও যে কোনো ইমার্জেন্সিতে, হেলথ রিলেটেড যে কোনো ইমার্জেন্সিতে সেই হেলথ সিকিং এর যে প্র্যাকটিসটা আছে, এটাকে আপনার হয়তো স্ট্রিমলাইন করা যাবে বা ফ্যাসিলিটেট করা যাবে। তো এটা আমাদের মতো এরকম বেশ কয়েকটা গ্রুপ কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। বাট এটা আসলে ব্যক্তি পর্যায়ে অথবা প্রাইভেট পর্যায়ে সমন্বিতভাবে যে উদ্যোগটা হওয়ার দরকার ছিল ইন টার্মস অফ হেলথ ইনফরমেটিক্স বা ক্লিনিক্যাল ইনফরমেটিক্স, সেটা এখনো পর্যন্ত হয়নি। চেষ্টা করা হচ্ছে, বাট এখন পর্যন্ত খুব ভালো রেজাল্ট আসেনি। আচ্ছা, আমরা আশা করছি আমরা অতি শীঘ্রই একটা ভালো রেজাল্ট পাবো। আমি ডক্টর খায়রুল, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আমরা কথা বলছিলাম যে হেলথ ইনফরমেটিক্স সিস্টেম নিয়ে। তো হেলথ ইনফরমেটিক্স সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমরা দেখলাম যে ইউএস এর মতো উন্নত রাষ্ট্রগুলো হেলথ ইনফরমেটিক্স সিস্টেমে তারা অভ্যস্ত এবং তারা এটা ব্যবহার করছে। বাট তারপরেও না, কোভিড-19 যেই মহামারীটা গেল, এই সময়টাতে আমরা দেখেছি ইউএসএ একেবারে ভয়াবহ একটা অবস্থা ধারণ করেছে। আসলে ঠিক আপনি কি বলবেন যে এত উন্নত এই যে রাষ্ট্র এবং স্বাস্থ্য খাতে যে তাদের ইনফরমেটিক্স সিস্টেমটা ব্যবহার করছে, তারপরেও কোভিড-19 মোকাবেলায় তাদের এত নাজেহাল অবস্থা ঠিক কেন? এটা খুবই ভালো একটা প্রশ্ন। এবং আমি মনে হয় যে ইউএসএ তে আমরা যারা থাকি তাদের এটা খুবই নিয়মিত ফেস করতে হয় এই প্রশ্নটি। এবং আমি এটা এক বাক্যে মেনে নিতে রাজি না যে হ্যাঁ, ইউএসএ সব দিক থেকে তারা ব্যর্থ হয়েছে। বাট এটা অবশ্যই বলবো যে
কোভিড-19 ট্রান্সমিশন যেটা যে ছড়িয়ে পড়া খুব দ্রুত সারা দেশে, এই দিক এটা কন্ট্রোল করতে অবশ্যই ইউএসএ অনেক ব্যর্থ হয়েছে। বাট একই সাথে এটা লক্ষণীয় যে ইউএসএ খুব দ্রুত, যদিও তাদের অনেক অধিক সংখ্যক পেশেন্ট একসাথে মোকাবেলা করতে হচ্ছে, স্টিল তারা খুব দ্রুত সুন্দর মতো তাদের হেলথ সিস্টেমটাকে গুছিয়ে নিতে পেরেছে। এবং আমরা দেখেছি যে মর্টালিটি রেট প্রথম দিকে অনেক বেশি ছিল, কিন্তু পরের দিকে এই মৃত্যু হারটি অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমি বলবো যে হ্যাঁ, কোভিড-19 ট্রান্সমিশনে তারা হয়তো ততটা সাকসেসফুল হয়নি, বাট অবশ্যই পেশেন্ট ম্যানেজমেন্টে তারা অনেকটা সাকসেসফুল হয়েছে। এবং কেন তারা ব্যর্থ হলো, এটা যদি আমরা কারণ খুঁজতে যাই, তাহলে অবশ্যই আমাদের আমি প্রথমে বলেছি যে পাবলিক হেলথ ইনফরমেটিক্সে আমরা যেটা দেখি যে একজন রোগীর সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। তো আমরা যদি প্রিভিয়াস ডিজিজ হিস্ট্রি ঘাঁটি, তাহলে আমরা অবশ্যই দেখব যে আমেরিকানদের ভিতরে শ্বাসযন্ত্রের যেই রোগ বা রেসপিরেটরি ডিজিজ যেটা আমরা বলি, সেটার প্রতি অনেক বেশি সেন্সিটিভ। এই জন্য প্রতি বছরই দেখা যায় আমেরিকানরা বছরের একটি সময়ে ফ্লুতে আক্রান্ত হচ্ছে, এবং প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে এই ফ্লু সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে। তো আরেকটি বড় কারণ হয়েছে যে আমেরিকার আমরা যদি ডেমোগ্রাফিক ইনফরমেশন বা পিরামিড যেটাকে আমরা বলি সেটা দেখতে যাই, আমেরিকার একটি বড় সংখ্যক মানুষ হয়েছে আমরা যেটা ওল্ডার এজ গ্রুপ বলি বা বয়স্ক। তো যেহেতু আমরা সব দেশেই একটি কমন ট্রেন্ডস দেখতে পেয়েছি যে বয়স্করা অনেক দ্রুত আক্রান্ত হচ্ছে এবং তারা অনেক বেশি সিভিয়ার কন্ডিশনে চলে যাচ্ছে কোভিড-19 দ্বারা। তো যেহেতু তারা অনেক বেশি হাই সেন্সিটিভ কোভিড-19 এর প্রতি এবং এই ধরনের ভাইরাসের প্রতি, এবং তারা বয়স্ক লোকজন বেশি, সেজন্য দেখা যাচ্ছে যে আমেরিকানদের ভিতরে আমরা রোগের সংখ্যাটা অনেক বেশি এবং প্রথম দিকে মর্টালিটিটা বা মৃত্যু হারটা অনেক বেশি ছিল। এর বাইরে আরেকটি বড় কারণ যেটা এখানকার মিডিয়াগুলোতে ডিসকাশন হয়ে থাকে, যে আমেরিকাতে প্রচুর পরিমাণে আপনি যেটা বললেন যে হেলথ সিস্টেম উন্নত, এদের ইনফরমেশন সিস্টেম উন্নত, এবং প্রতি বছর প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে এখানে। তার মানে এদের যেই বিজ্ঞান ভিত্তিক যেই গবেষণা এবং এভিডেন্স, সেটা তাদের পর্যাপ্ত আছে, কিন্তু আমাদের দেখতে হবে সেই বিজ্ঞান ভিত্তিক ফাইন্ডিংসটা আসলে সাধারণ মানুষের ভেতরে পৌঁছতে পারলো কিনা। আমি মনে করি যে কোভিড-19 এসে এটা আরেকবার আমেরিকানদের দেখিয়ে দিয়েছে, আমেরিকান হেলথ সিস্টেমকে দেখিয়ে দিয়েছে যে না, আমাদের অনেক কিছু আছে এবং আমাদের অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত আছে, কিন্তু সেটা সাধারণ মানুষের ভেতরে আমরা ছড়াতে ব্যর্থ হয়েছি, যেটাকে আমরা ইংলিশে হেলথ কমিউনিকেশন বলি বা স্বাস্থ্য সংযোগ বলতে পারি। এটার একটি আরেকটু বিশ্লেষণ করলে আমরা দেখবো যে আমেরিকানরা জাতিগতভাবেই অনেকটা একজন থেকে আরেকজন আলাদা, আইসোলেটেড, তাদের কমিউনিকেশন বেশিরভাগই ভার্চুয়াল, অনেকটা নিজেদের ভিতরে কম। এখানে যেই মহামারীর যে আতঙ্কটা আপনি চাইলে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারবেন না, এবং এখানকার লোকজন অনেকটাই যেটাকে আমরা ড্যাম কেয়ার বলি সেরকম অনেকটা, এরা অনেকটা স্বাধীন চেতা, এরা ঘোরাঘুরি করা অনেক পছন্দ করে, এবং এদের জাতিগতভাবে যেটা আপনি আমেরিকান গৃহযুদ্ধ দেখেন এবং প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, এরা সরকারের প্রতি মারাত্মক পরিমাণ অবিশ্বাস। তো সরকার যেটাকে বলছে তারা সেটাকে থোড়াই কেয়ার করছে বলা যায় এরকম। তো এর বাইরে যদি আমরা একটা দেখি, অবশ্যই সবার চোখে এটা পড়েছে যে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। তো সেটা মানে আনফরচুনেটলি যে এখানকার সরকারি ব্যবস্থায় আমরা যদি প্রেসিডেন্ট এবং অন্যান্য পদে বড় বড় পদগুলো দেখি, এখানে যেসব লোকজন ক্ষমতা দখল করে আছেন তারা অনেকটা বিজনেস মাইন্ডেড পিপল। তো তারা হয়তো বিজ্ঞান থেকে ব্যবসাকে বেশি গুরুত্ব দিয়েছে কোভিড-19। তার মানে কি বিষয়টা কি এমন আমরা চিন্তা করতে পারি যে আসলে কোভিড-19 আমেরিকাতে মহামারী আকার ধারণ করার পিছনে পলিটিক্যাল যে ইনডিসিশন বা রিসিশন বা কি বলে একটা ক্রাইসিস, সেই জায়গায় কি কোনো কাজ করেছে কিনা? না, এটা অবশ্যই। এটা আবারও বলবো যে কোভিড-19 এসে মানে সরকার ব্যবস্থা এবং পলিটিক্যাল যে ডিসিশন নেয়ার যে ব্যাপারটা,
উপরের পর্যায় থেকে, সেটা যে আসলে কতটা নাজুক সেটা একটি বড় প্রমাণ হয়েছে যে আমরা বিভিন্ন ইনস্টিটিউট, আমরা এনআইএস দেখি বা অন্যান্য ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটের ডিরেক্টরদের সাথে যখন আমাদের প্রেসিডেন্টের এখানে এবং অন্যান্য বড় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বাদানুবাদ লেগে যায় তাদের সিদ্ধান্তের ব্যাপারে, তখন আমরা দেখি যে এই জায়গাটা তাদের অবশ্যই অনেক গ্যাপ রয়েছে। আমি বলবো যে সরকারের যে উচ্চ পর্যায়ের লোকজন যারা পাওয়ার অ্যাক্সেস করতে পারে তারা আসলে যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা ল্যাক অফ এভিডেন্স বেসড, যেটা অনেকটাই আমরা মানে সিমিলারিটি খুঁজে পাই বাংলাদেশের সাথে, যে সরকারি উচ্চ পর্যায়ের লোকজন হয়তো বিজ্ঞানসম্মত যে সিদ্ধান্ত সেটা নিতে ব্যর্থ হচ্ছে এবং আমরা গবেষণা লব্ধ যে ফলাফল সেটাকে ব্যবহার না করে নিজের মন গড়া কথাবার্তা বলছেন, সেটা বাংলাদেশের জন্য হচ্ছে এবং এটা আমেরিকার জন্য সমানভাবে। আমরা সাধারণত এই জিনিসগুলো একসময় লক্ষ্য করতাম যে উন্নয়নশীল দেশগুলো যেগুলো অনুন্নত রাষ্ট্রগুলা, তাদের ক্ষেত্রে পলিটিক্যালি এই ধরনের একটা মতভেদ থাকে এবং কি বলে একটা যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তির একটা অভাব, না জানা লোকের অভাব, সেই জায়গা থেকে তাদের এই ডিবেট গুলো হতো। আপনি কি মনে করেন যে ইউএস এর মতো জায়গায় সেখানে এইগুলা শুরু হয়ে গিয়েছে বা এইগুলা হচ্ছে এখন? না, আমি আসলে ঠিক ওভাবে বলতে চাই না, কারণ ইউএস এর সাথে উন্নয়নশীল দেশের একটি বড় পার্থক্য হলো যে ইউএসএ তে সরকারের উচ্চ পর্যায়ে যেটা, সেটা সে প্রেসিডেন্ট হোক অথবা ভাইস প্রেসিডেন্ট হোক, সে যেটা চাচ্ছে সেটা চাইলেই সে সাথে সাথে প্রয়োগ করে ফেলতে পারছে না। এখানে তার একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ইনস্টিটিউট গুলো, সেটা আমি সিডিসি বলি, যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এবং আমরা যদি বলি ডিপার্টমেন্ট অফ হেলথ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলি, তারা এখানে স্বাধীনভাবে চলে। যদিও এখানে সরকারি উচ্চ পর্যায় থেকে বিভিন্নভাবে তাদেরকে প্রভাব বিস্তার করার চেষ্টা চলছে, বাট আমি বলবো এখনো তারা ৯৫% তারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, যেটা একটি উন্নয়নশীল দেশে সম্ভব হয় না। সেখানে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন যেভাবে চাচ্ছে, আমি বলবো ৯০% বা ৯০% সেভাবেই হচ্ছে। হয়তো ১০% এখানকার যারা কর্মচারী এবং ইনস্টিটিউটে পাওয়ার হোল্ড করছে তারা হয়তো ১০% তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারছে। এবং এই যে ৯০% আর ১০%-এর যে ডিফারেন্সটা, আমার মনে হয় একটি উন্নত দেশের এবং উন্নয়নশীল দেশের পার্থক্যটা এখানেই গড়ে উঠছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার যেতে চাই মিস্টার আনামুল হক, আপনার কাছে জানতে চাই আসলে আমরা কথা বলছিলাম যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এইগুলো নিয়ে। তো আপনি কি একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে এই যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স কে ভালোভাবে ব্যবহার করার জন্য ঠিক কি কি ধরনের জনবল দরকার বা কি কি ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার আপনি মনে করছেন? প্রথম থেকে আমি শুরু করব কি কি ইনফ্রাস্ট্রাকচার দরকার। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম ইলেকট্রনিক হেলথ রেকর্ড নিয়ে। বাংলাদেশে আপনি যদি হাসপাতালগুলোতে যান, বড় বড় হাসপাতালে ওদের একটি ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। কিন্তু ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা হচ্ছে, অথবা ওরা পেশেন্ট রেকর্ড অথবা পেশেন্ট হিস্ট্রি অথবা পেশেন্টের সব ইনফরমেশন পেপারে কালেক্ট করে যেটা হচ্ছে ওরা কিন্তু ইনফরমেশনটাকে ওদের মাঝেই রেখে দিচ্ছে। আচ্ছা, আমাদের যদি আমরা হেলথ ক্লিনিক্যাল ইনফরমেটিক্সটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে যাই, আমাদের সবার আগে ভাবতে হবে যে আমরা কিভাবে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। শুধুমাত্র আপনি যদি চিন্তা করেন যে ওকে আমি সবাইকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম দিয়ে দিলাম, ওকে আই উইল বি সাকসেসফুল ইন ক্লিনিক্যাল ইনফরমেটিক্স, এটা হচ্ছে না। আপনাকে সেকেন্ড যে জিনিসটা কাজে লাগাতে হবে, যেহেতু ডেটা নিয়ে আমরা কাজ করছি এখানে, এই ডেটাগুলোর ইন্টারঅপারেবিলিটি থাকতে হবে। ইন্টারঅপারেবিলিটির মিনিংটাই হচ্ছে যে আপনি যে ডেটা কালেক্ট করছেন, এই ডেটা আপনি তো কিভাবে কালেক্ট করছেন, যে একটা কম্পিউটারে কালেক্ট করছেন এবং এই ডেটাগুলো আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাচ্ছেন, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে পাঠাচ্ছেন। আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যে এই যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম গুলো কাজ করছে, ওরা যাতে একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারে। আমরা ছোটবেলায় পড়েছি যে কম্পিউটার হচ্ছে সবচেয়ে বোকা জিনিস যদি কম্পিউটারকে আপনি প্রপার ইনস্ট্রাকশন না দেন। সো আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে এগুলো একজন একজনের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে। এই জন্য আমরা কোডিং সিস্টেম ইউজ করতে পারি বিভিন্ন ইনফরমেশনের জন্য। সেকেন্ড যে ইনফরমেশন হচ্ছে যে আপনি তো ডেটাগুলো কালেক্ট করছেন, এই ডেটাগুলো সংরক্ষণ এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে আপনি পাবলিক হেলথ ইনফরমেটিক্স এবং ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এর সুফল পান। এই জন্য আপনাকে যেটা করতে হবে,
ফার্স্ট অফ অল একটি ডেটা ওয়্যার হাউস করতে হবে, অথবা আপনি বাংলা যদি এটাকে বলেন ডেটা সাইলো অথবা ডেটাবেস, ভাষায় ডেটাবেস বলতে পারি। তো এরকম একটি ওয়্যার হাউস থাকলে যেটা সরকার কন্ট্রোল করতে পারে, এটাকে সিকিউরিটি সরকার প্রোভাইড করতে পারে, যেখানে সকল পেশেন্টের ইনফরমেশন থাকবে। এবং যদি এরকম একটি ডেটা ওয়্যার হাউস গভর্নমেন্ট এস্টাবলিশ করতে পারে, এবং এটা আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা পয়সা আছে, এরকম ডেটা ওয়্যার হাউস বানানো বাংলাদেশ সরকারের জন্য কোনো ব্যাপার নয়। তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র ডেটা কালেক্ট করাটাই ইজ নট এনাফ। আপনি এটা শুধু ডেটা কালেক্ট করেই আপনি ক্লিনিক্যাল ইনফরমেটিক্সের সুফল পাবেন না। আপনাকে একটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যেখানে আপনি ডেটাগুলো সবগুলো নিয়ে এগুলোকে মডেলিং করতে পারবেন, এগুলোকে বিশ্লেষণ করতে পারবেন। প্রবলেম হচ্ছে এই যে আপনি যে ডেটাগুলো কালেক্ট করছেন, ডেটাগুলো হচ্ছে বিশাল সাইজের ডেটা, এক একটা ডেটা গিগাবাইটের পর গিগাবাইট ডেটা। তো এগুলো যখন আপনি প্রসেস করতে যাবেন, তখন আপনার সবচেয়ে আগে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি বিশাল সুপার কম্পিউটারের কথা বলেছি। আপনি ইউএসএ তে যদি দেখেন, ইউএসএ তে বিভিন্ন ন্যাশনাল ল্যাব আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে, ওদের একটি করে সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার আছে। তো এই সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারের সুবিধাটা হচ্ছে যে আপনি যদি একবার এস্টাবলিশ করতে পারেন, এই সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার শুধুমাত্র এমন না যে ওকে গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করলো, শুধু ইউনিভার্সিটি ইউজ করবে। যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, বাংলাদেশে গভর্নমেন্ট যে কাজটি করতে পারে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট যেগুলো আছে সবাই একসাথে মিলে একটি সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করাতে পারে। কারণ যখন সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার দাঁড়া করানো হয়, এর বেশিরভাগ অংশই অব্যবহৃত থেকে যায়। সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে জিনিসটি ব্যবহার করা হবে এবং এটির সুফল পাওয়া যাবে। সর্বশেষে আমি যেটা বলবো, ইন্টারনেট তো ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। তো উন্নত বিশ্বে এখন নতুন একটি কথা ছড়াচ্ছে, এটাকে সবাই বলে টেকনোলজি, এটাকে সবাই বলে যে ইন্টারনেট অফ থিংস, আইওটি। আইওটি জিনিসটা হচ্ছে যে আপনাকে পেশেন্টকে আমরা সবসময় ইন্টারনেটে কানেক্ট করে রাখবো এবং পেশেন্ট থেকে সবসময় ইনফরমেশন কালেক্ট করবো। এটাতে কিন্তু আপনার বেশি হাই স্পিড ইন্টারনেটের দরকার নেই। জাস্ট আপনার কিছু সেন্সর আপনি হয়তো আপনার বডির সাথে অ্যাটাচ করে রাখবেন, অথবা আপনি আপনার বাসায় বিভিন্ন ধরনের সেন্সর সেট আপ করে রাখবেন। ওভাবে আমরা পেশেন্টের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেটা ক্লিনিক্যাল ইনফরমেটিক্সকে এগিয়ে নিয়ে যাবে। তো এটা যদি আমরা যাই, তাছাড়া টেলিমেডিসিন আছে, আমি টেলিমেডিসিন নিয়ে বেশি বলবো না, অলরেডি বাংলাদেশে ছোটখাটো ক্ষেত্রে এটা প্রয়োগ হচ্ছে। আপনি যদি দক্ষ জনবলের কথা বলেন, দক্ষ জনবলের ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রুপটা, এটা হচ্ছে যারা এই ডেটাগুলো বুঝে, তাদেরকে এই ডেটাগুলো অ্যানালাইসিস করাতে আমাদের দক্ষ করে দিতে হবে। তারা এই জিনিসগুলোতে এক্সপিরিয়েন্স। তো আপনি যদি ওই লোকগুলোকে ভাবেন, ওরা হচ্ছে ডাক্তাররা, ভার্সিটি বায়োলজিক্যাল সায়েন্স গ্রাজুয়েট যেমন মাইক্রোবায়োলজি গ্রাজুয়েটরা, অথবা আপনি যদি ভাবেন কম্পিউটার সায়েন্টিস্টরা। বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে আমরা সবাই আমাদের ফিল্ডে সবাই এক্সপার্ট হই, আমরা কখনোই আরেকজনের ফিল্ড নিয়ে ভাবি না। তো আমাদের হচ্ছে কি এই গ্রুপটা, স্কিল ম্যান পাওয়ার যেটা, যে ডাক্তারদের এবং বায়োলজি গ্রাজুয়েটদের এবং কম্পিউটার সায়েন্টিস্টদের বা স্ট্যাটিস্টিশিয়ানদের আমাদের এমনভাবে দক্ষ করে তুলতে হবে ট্রেনের মাধ্যমে, যারা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডে কথা বলতে পারবে, একজন আরেকজনের ফিল্ডটা বুঝবে। এটা না করলে আসলে ক্লিনিক্যাল ইনফরমেটিক্সের সুফলটা বাংলাদেশে পাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর মাহবুব আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে বাংলাদেশে, ঠিক আপনি যদি একটু বলতেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ক্লিনিক্যাল ইনফরমেটিক্স সিস্টেম এবং পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেমের ডেভেলপ করার জন্য আমাদের পর্যাপ্ত জনবল আছে কিনা, বা অবকাঠামোগত আছে কিনা, বা এর চেয়ে আরেকটু ভালো করার জন্য ঠিক আমাদের কি কি করা দরকার? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে জাস্ট আমি একটা আসপেক্টে একটু টাচ করতে চাই, সেটা হলো যে আনামুল এতক্ষণ ধরে বলছিলেন যে কিভাবে ইউএসএ তে অথবা যে কোনো ডেভেলপড ওয়ার্ল্ডে কত সুন্দরভাবে ক্লিনিক্যাল ইনফরমেটিক্সটাকে, হেলথ ইনফরমেটিক্সটাকে ইউজ করে কাস্টমাইজড একটা সার্ভিস দেওয়া যায়, অথবা এটাকে আমরা বলি যে পার্সোনালাইজড মেডিসিন, যেটা যে আমার যেরকম পার্সোনাল ডিমান্ড, সেই ডিমান্ডের উপর বেস করে আমাকে সার্ভিসটা দেওয়া হবে। জাস্ট টু গিভ ইট অ্যান এক্সাম্পল, যে আপনি খেয়াল করে দেখবেন কোভিড এর সময় বেশ কয়েকটা ওষুধ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, রেমডেসিভির নিয়ে কথা হয়েছে, তারপরে আরো অনেকগুলো এসছে, এবং প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে দেখবেন কোনোটাই কিন্তু 100% এফিশিয়েন্ট না। ওকে, হয়তো দেখা গেল যে 30% কেসে কাজ করছে বা 50% কেসে কাজ করছে। জাস্ট আপনি যদি একটু চিন্তা করেন যে একটা ওষুধ কখন 30% পেশেন্টের উপর কাজ করে আর 70% ওষুধের উপর কাজ করে না, তার মানে হলো যে there are a lot of things beyond the medication itself. মেডিসিনের বাইরেও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, মোস্টলি হোস্ট ফ্যাক্টর বলে আমরা,
যে পেশেন্টের নিজের অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এটার সাথে জড়িত, যে এই পার্টিকুলার মেডিসিনটা আমার উপর কাজ করবে কি করবে না, এবং এটাই কিন্তু পার্সোনালাইজড মেডিসিনের এখন উদ্দেশ্য। দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মুভিং টুয়ার্ডস দিস পার্সোনালাইজড মেডিসিন। সো আমাদের ক্ষেত্রে পার্সোনালাইজড মেডিসিনে ঢুকবো তো আমরা অনেক পরের কথা। আমরা তো এখন পর্যন্ত যে কার কোন কোমরবিডিটি আছে সেই কোমরবিডিটিটাই তো আমরা জানছি না। কোভিড এর সময় যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি জরুরি হয়েছিল, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে প্রপার ডেথ রেজিস্ট্রি নাই। তো ডেথ রেজিস্ট্রি না থাকলে যেটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশে কোন কারণে এক্স্যাক্টলি কোন ডিজিজের কারণে, কোন ইনফেকশাস ডিজিজের কারণে বা কোন ক্রনিক ডিজিজের কারণে কতজন মানুষ মারা যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ মারা যাচ্ছে, কোনটার চেয়ে কোনটা সিভিয়ার বেশি, এটার কিন্তু প্রপার ডেটা নাই। হ্যাঁ, সো আমরা আসলে একেবারে বলতে পারেন যে জিরো থেকেই আমাদের শুরু করতে হবে। যদিও এখানে বেশ কিছু অ্যাটেম্পট আসলে এতদিন ধরে চলছে, বেশ কয়েকদিন ধরে চলছে। যেমন আপনি খেয়াল করে দেখবেন 2010 থেকে একটা স্কিম চালু হয়েছে, সেটাকে বলছে ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম, DHIS2, এটাকে সেকেন্ড ভার্সন। তো এই স্কিমের আন্ডারে যেটা করা হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট থেকে ইভেন কমিউনিটি লেভেল যে ক্লিনিক গুলো আছে সেই ক্লিনিক গুলো থেকে গভর্নমেন্ট রান বাই গভর্নমেন্ট যে ক্লিনিক গুলো আছে সেখান থেকে আপনার মান্থলি বেসিসে কিছু ডেটা কালেক্ট করা হচ্ছে, যে টোটাল এই প্রত্যেকটা ডিজিজের কোডিং আছে, যে এই কোডের আন্ডারে কতজন পেশেন্ট করলো বা এরকম। সো এটা একটা খুবই মানে প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের মধ্যে বেশ কিছু লুপ হোলস আছে, যে কারণে আসলে এটার বেনিফিটটা প্রপারলি এখন পাওয়া যাচ্ছে না। তো দেখেন এই 10 বছর ধরে এটা চলছে আসলে MIS, এটাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, which is actually under DGHS, DG হেলথের আন্ডারে এই স্কিমটা চলছে। কিন্তু 10 বছর ধরে এই ইনফরমেশনটা ডেটাগুলো কালেক্ট হওয়ার পর কিন্তু এতদিনে আমরা সেই পার্সোনালাইজ মেডিসিনের দিকে বলেন বা কমিউনিটি লেভেলে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা। বাট আনফরচুনেটলি ডেটা কালেকশন হচ্ছে ঠিকই, কিন্তু এই ডেটাটা অ্যানালাইসিস করার মতো আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার নেই বা ফ্রেমওয়ার্ক নেই। আপনার এনামল যেটা বলছিল যে এই কাজগুলো করার জন্য আপনার মানে অনবোর্ড করতে হবে লাইফ সায়েন্টিস্টদেরকে, আপনার অনবোর্ড করতে হবে হচ্ছে এটাকে কি বলে যে যারা ইনফরমেশন সায়েন্টিস্ট আছে তাদেরকে, ইভেন স্ট্যাটিস্টিশিয়ানদেরকে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের পুরো সিস্টেমটাই তো হেলথ সিস্টেম মানেই হচ্ছে এখানে ডাক্তার আর পেশেন্ট, এর বাইরে আসলে কোনো এন্টিটি বা কোনো বডির আসলে মানে সত্যিকার অর্থে এখানে কোনো অ্যাপ্রিসিয়েশন বলেন অথবা আমি বলবো যে অ্যাকনোলেজমেন্ট আসলে ওই অর্থে নাই। তো যে কারণে হচ্ছে কি প্রচুর ডেটা জমা হচ্ছে, কিন্তু সেই ডেটাগুলো আসলে কাজের কাজ হচ্ছে না। খেয়াল করে দেখবেন যে এই DHIS থেকে কিন্তু 10 বছরের প্রচুর পাবলিকেশন বের হওয়ার কথা, প্রচুর অ্যানালাইসিস বের হওয়ার কথা। 2019-এ একটা পাবলিকেশন বের হয়েছে, রাইট? কিন্তু সেই অর্থে আসলে কিন্তু শত শত পাবলিকেশন এখান থেকে বের হওয়ার কথা, শত শত অ্যানালাইসিস হওয়ার কথা, কিন্তু ওই অর্থে আসলে কিন্তু হচ্ছে না। সো ইউ নো ওয়্যার দ্য প্রবলেম অ্যাকচুয়ালি ইজ। তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে ডেথ রেজিস্ট্রির কথা যেটা বললাম, বা ভার্বাল অটোপসি, যখন একজন মানুষ মারা যাবে, তো মারা যাওয়ার পরে নর্মালি তো আপনার উন্নত বিশ্বে তো আপনার ফুল অটোপসি হওয়ার কথা, বা আপনার করোনার যেটাকে আমরা বলি যে ডেথের পরে একজন এক্সামিনার থাকে, তার এক্সামিনার এসে ডেথের পুরো কেসটা এক্সামিন করে দেন বেসিক্যালি হি উড সার্টিফাই যে এই পেশেন্টটা কেন মারা গেল, মানুষটা কেন মারা গেল, কিভাবে, কোনটা হলো অ্যাকচুয়ালি কজ। এখান থেকে পুরো আমরা এপিডেমিওলজিক একটা খুব সুন্দর পিকচার আসলে পাওয়ার কথা। বাট আমাদের দেশে ফুল ফ্লেজের আপনার অটোপসি তো নাই। অটোপসি মানে হচ্ছে যে আপনার সেই করোনার বা ডেথ এক্সামিনেশন সিস্টেম তো নাই, ইভেন ভার্বাল অটোপসিটাও নাই। রিসেন্টলি শুরু হয়েছে, বলা হচ্ছে যে শুরু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাট এটা খুবই আসলে এলিমেন্টারি বা রুডিমেন্টারি লেভেলে আছে। কিন্তু এটাকে যদি প্রপারলি আমরা ইউজ করতে না পারি, বা ডেটা আমরা কালেক্ট করছি, বাট হু উড বেসিক্যালি ডিল উইথ দ্য ডেটা, আমরা যদি এই ডেটাকে অ্যানালাইসিসে না করতে পারি, এখান থেকে যদি আমরা এনামল যেটা বলছিল যে ইন্টারঅপারেবিলিটির কথা বলছিল, যে এই ডেটা যদি যারা সত্যিকার অর্থে এটার উপরে এক্সপার্ট, ডেটা সায়েন্টিস্ট যারা আছে, সেই ডেটা সায়েন্টিস্টদেরকে যদি আমরা গ্রুপে না নিতে পারি, অনবোর্ড না করতে পারি, বা তাদেরকে যদি এই ডেটাটা প্রোভাইড করতে না পারি, তাহলে তো আমার এত লার্জ পুল অফ ডেটা কালেক্ট করে আসলে আমার কোনো লাভ নাই। এখন এই জিনিসগুলো আমাদের গভর্নমেন্টকে বুঝতে হবে। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে MIS এর আন্ডারে যেটা আমরা বলছি যে DHIS2 যেটা চলছে, এটা চলছে WHO এর ফান্ডিং এ। এটা আপনি খেয়াল করে দেখবেন ব্লুমবার্গ ইউনিভার্সিটির এটার সাথে ফান্ডিং আছে। কেন এখানে WHO এর ইন্টারেস্ট আমাদের চেয়ে বেশি থাকবে? কেন ব্লুমবার্গ ইউনিভার্সিটির ইন্টারেস্ট আমাদের চেয়ে বেশি থাকবে? এটা তো আমাদের গভর্নমেন্টের সবচেয়ে বেশি বোঝার কথা যে এটার ইম্পর্টেন্সটা কোথায়, এবং তাদেরই প্রোঅ্যাক্টিভলি আসলে এই জায়গাটাতে ডেটা সায়েন্টিস্টদেরকে ইনভলভ করার কথা। কিন্তু এখনো পর্যন্ত আসলে ওই অর্থে মিনিংফুল যে অ্যাটেম্পট ছিল, সেই অ্যাটেম্পটটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে মিসিং। সো এই যে এনামল যে ইনফ্রাস্ট্রাকচার গুলোর কথা বলছিল, সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো অবশ্যই আসলে তৈরি করতে হবে, এবং এখানে হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই তৈরি করতে হবে।
আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন, ফর এক্সাম্পল এখানে সুপার কম্পিউটারের নাম শুনলে এখন দেখবেন কেনাকাটার একটা ধুম পড়ে যাবে, বিরাট একটা টেন্ডার হবে, কে টেন্ডার পাবে, রাইট, কে এখান থেকে কত পার্সেন্ট শেয়ার পাবে, এটা নিয়ে দেখবেন মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। পেপার পত্রিকায় খবর আসবে যে এইখানে এত টাকা আপনার নয় ছয় হয়েছে, বা এটাই তো বাংলাদেশের সিস্টেম। তো যাই হোক, যেভাবে করে হোক এই সিস্টেমটা শুরু হওয়া দরকার। আর তার সাথে প্যারালালি যেটা আমরা দেখছি যে আসলে এগুলার বিরুদ্ধে আমাদের সরকার একটা শক্ত অবস্থানে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে, আমরা সেটাও লক্ষ্য করছি এবং আমরা আশাবাদী যে এই জিনিসটাকে আরো শক্তভাবে করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু এবার ডক্টর খায়রুল আপনার কাছে জানতে চাইব, আসলে আমরা আজকে এক কথা বলতে বলতে একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো সেই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন হলো যে আপনি ঠিক প্রবাস জীবনকে কিভাবে কাটাচ্ছেন, কিভাবে উপভোগ করছেন, সেই সাথে আপনি আরেকটু বলবেন, যেহেতু আপনি আমাদেরকে বলছিলেন যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেম নিয়ে আপনি কথা বলছিলেন। সো আপনারা যারা প্রবাসে আছেন, বাংলাদেশি, আপনার একটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশকে বিশ্বের জায়গায় তুলে ধরছেন, সেই জায়গা থেকে আপনি যদি বলতেন যে এই যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স সিস্টেম, এই সেক্টরে ঠিক আপনারা প্রবাসীরা ঠিক কিভাবে অবদান রাখতে পারেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। ওকে, আপনি যেহেতু আমার এক্সপেরিয়েন্স জানতে চেয়েছেন এই কোভিডকালীন সময়ে, তো আমি বলছি যে আমি বর্তমানে ফ্লোরিডা স্টেটে অবস্থান করছি এবং আপনারা সবাই জানেন যে ফ্লোরিডা হচ্ছে ইউএস এর ভিতরে অন্যতম একটি স্টেট যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং আমি বলবো শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে আর কি। তো তার ভিতরে প্রথম থেকে অবশ্যই অনেক একটা রুদ্ধদ্বার অবস্থা বিরাজ করছিল প্রথম কয়েক মাস। সেই সময়টা আমরা পুরোপুরি বাসায় থেকেছি, বাসায় থেকেই সবকিছু কেনাকাটা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম সেরেছি। আর এরপরে যেটা দেখা গেছে আস্তে আস্তে সবকিছু খুলতে শুরু করলো। এরপর একদিন দুদিন করে আমরা আমাদের অফিসেও যাওয়া শুরু করলাম। এখন অনেকটা ব্যালেন্স করে চলতে হচ্ছে যে 2 দিন বা 3 দিন হয়তো অফিসে যাচ্ছি, বাকি কদিন বাসা থেকে কাজ করার চেষ্টা করছি। তো হয়তো অদূর ভবিষ্যতে এইটাকে ফুললি অফিসে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে। তো দেখা যাক কত দ্রুত সবকিছু খুলে যায়। এরপরে আপনি যেটা জানতে চাইলেন যে আসলে আমি বা আমার মতো যারা দেশের বাইরে কাজ করছেন হেলথ ইনফরমেটিক্স সেক্টরে, তারা কিভাবে দেশের জন্য কাজ করতে পারি এবং অবদান রাখতে পারি দেশের পাবলিক হেলথ ইনফরমেশন সিস্টেমের উন্নয়নের জন্য। আমি এখানে বলবো যে আমি বা এখানে দেশের বাইরে আপনি জানেন বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক অনেক গবেষক ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা সবাই বাংলাদেশের জন্য নিজের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই ফলটা খুবই বড় পর্যায়ের ইম্প্যাক্ট ফেলতে পারছে না, কারণ হয়তো আমাদের সরকারি পর্যায় থেকে তাদেরকে সেভাবে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে না। সেই জন্য সবার উদ্যোগগুলো সেই পার্সোনাল লেভেলে, ব্যক্তিগত পর্যায়ে থেকে যাচ্ছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে এবং জনগণের জন্য যে বড় একটা সুফল বয়ে আনার ব্যাপারটা সেটি ঘটছে না। তো এটার সাথে আমি অবশ্যই যোগ করতে চাই যে অবশ্যই সবার প্রথমে যে পদক্ষেপটা সেটা বাংলাদেশ সরকারের কাছ থেকে আসতে হবে, যে দেশের মাঝখানে অনেকেই অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে দেশের বাইরে থেকে পড়াশোনা করে দেশে ফিরে গেছেন, তাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে, যেহেতু পাবলিক হেলথের ব্যাপারটাই অনেকটা দেশীয় ব্যাপার, নিজস্ব সিস্টেমের ব্যাপার। এরপর দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকে নিয়ে যেতে হবে এবং যে ইন্টারডিসিপ্লিনারি যে একটা টিম গঠন সেটা করে সরকারি পর্যায় থেকে কাজগুলো পরিচালনা করতে হবে। তবেই এটা বাংলাদেশে যে পাবলিক হেলথ ইনফরমেশন সিস্টেম সেটাকে মজবুত করা সম্ভব হবে এবং সেটা আমরা কোভিড-19 বলি, ডেঙ্গু এপিডেমিক বলি বা চিকুনগুনিয়া এপিডেমিক বলি, সেটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যে কোনো আউটব্রেক প্রতিরোধ এবং সেটা থেকে কিভাবে রোগীদের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন ঘটানো যায়, চিকিৎসা উন্নয়ন ঘটানো যায়, সেটাকে নিয়ে আসবো। ধন্যবাদ ডক্টর খায়রুল আপনাকে। আমরা এবার একটু যেতে চাই মিস্টার আনামুল, আপনার কাছে জানতে চাই যে আপনি কথা বলছিলেন ক্লিনিক্যাল ইনফরমেটিক্স সিস্টেম নিয়ে। তো আসলে ক্লিনিক্যাল এটা আপনি একটু বলবেন যে আপনারা যারা প্রবাসী আছেন একই প্রশ্ন আপনার কাছেও, যে আপনারা ঠিক কিভাবে আমাদের বাংলাদেশের এই সেক্টরগুলোতে ডেভেলপ করার জন্য অবদান রাখতে পারেন। সেই সাথে আমরা জানতে চাইব আসলে প্রবাস জীবনকে ঠিক
কিভাবে উপভোগ করছেন, বা যদি কখনো মনে হয় যে বাংলাদেশে আসতে চাই, তো সেই জায়গাটাতে আসলে চাইলেও পারা যায় না, তখন আসলে মানসিক অবস্থাটা কেমন হয় যদি একটু বলতেন? আহ, আচ্ছা, প্রথমে আমি শুরু করব যে যদি আমাদের কথা বলেন, আমরা আসলে এই প্রবাসী স্টুডেন্টদের যারা পড়তে আসে উচ্চতর শিক্ষার জন্য ফিজটা একটা ছোট অংশ। এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে আমার মতো যারা এইসব বিষয় নিয়ে পড়ছে। প্রবলেম যেটা হচ্ছে যে ওরা ওরা সবাই আমরা দেশের জন্য টান অনুভব করি, কিন্তু ultimately যেটা হচ্ছে যখন আমরা এই জায়গায় শিক্ষিত হয়ে যাই, আমরা প্রথমে ভাবি দেশে গিয়ে আমি কি করব। এই জায়গাটিতে কোয়েশ্চেন করতে করতে এক সময় থেকে যায় ওকে আর আমি দেশে যাচ্ছি না, এদিকেই থেকে যাই। এটা একটা কারণ হয়তো এমন হতে পারে যে ধরেন এই জায়গায় আমরা যখন আসি আমরা এমন একটা শিক্ষা পাই যেটা আমরা কখনো দেশে পাইনি। So, আমাদের দেশে এই জায়গাটিও নেই যে আমরা এটা প্রতিফলন ঘটাবো আমাদের শিক্ষার। তো এই জন্য আমি যেটা বলতে পারি যে আপনি যদি দেখেন ইউএসএ তে বড় বড় রিসার্চ অর্গানাইজেশন বলেন, ন্যাশনাল ল্যাব বলেন, ইউনিভার্সিটিতে বলেন, অনেক বাংলাদেশি উচ্চ শিক্ষিত পিএইচডি করা প্রফেসর গবেষক কাজ করছেন, এবং তারা কিন্তু খুব ভালো পর্যায়ে কাজ করছেন, সরকারের ইউএস গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে কাজ করছেন। তো আমি যেটা বলবো যে তারা কিন্তু সহজেই অবদান রাখতে পারেন আমাদের দেশের ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এই ফিল্ডটাকে উন্নয়ন করতে। এই জন্য যেটা করতে হবে সরকারকে একটু এগিয়ে আসতে হবে, অথবা যারা এই বাংলাদেশে এই ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এই ফিল্ডগুলোর সাথে সংশ্লিষ্ট ওনাদের এগিয়ে আসতে হবে। তাতে যেটা হবে যে ধরেন ওদের যে এক্সপিরিয়েন্সটা ওইটা ওরা বাংলাদেশে যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি এডুকেশন ওয়াইজ আমি আমার কথা বলি, আমি আন্ডারগ্রেড করেছি ঢাকা ভার্সিটি মাইক্রোবায়োলজি থেকে। আমি অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে ক্লিনিক্যাল ইনফরমেটিক্স ফিল্ডে এসেছি। একটা মাত্র কারণে এসেছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা অথবা আমাদের কারিকুলাম যেটা ছিল সেটা আমাকে কখনোই অ্যালাউ করেনি যে আমি মাইক্রোবায়োলজির বাইরে অন্য কোনো সাবজেক্ট পড়বো। আমি ইউএসএ তে এসেছি, মাস্টার্স করেছি, মাস্টার্স করতে এসে আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখেছি, আমি ইনফরমেশন সায়েন্স শিখেছি, শিখে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি কোনো একটা ফিল্ডে সুইচ করার। বাংলাদেশে এটা কেন সম্ভব হচ্ছে না? এই জায়গায় আমাদের যে কথাটা প্রথমে বলতে হবে, আমাদের ভাবতে হবে যে কারিকুলাম চেঞ্জের কথা। আমাদের একটি কারিকুলাম এমন ভাবে ডিজাইন করতে হবে যেখানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যাতে থাকে, যাতে আমরা মাইক্রোবায়োলজিস্ট হই শুধুমাত্র মাইক্রোবায়োলজিস্ট না হই, আমরা যাতে ডেটা সায়েন্টিস্ট হতে পারি, কম্পিউটারে কাজ করতে পারি। এজন্য প্রবাসীরা যেমন আমি আমার এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারি, হয়তো হেল্প করতে পারি যে শোয়েব ভাই আছেন এদিকে, ওনাকে হেল্প করতে পারি যে উনি একটি সিলেবাস প্রণয়ন করতে চাচ্ছেন, এরকম যদি আমাদেরকে অ্যাপ্রোচ করে আমরা সবাইকে হেল্প করতে পারি, অথবা আমরা দক্ষ জনবল যে প্রশিক্ষণ তাতে অংশগ্রহণ করতে পারি। অনেকে উদ্যোগ নিচ্ছেন, শোয়েব ভাই নিজেই অর্গানাইজেশন খুলেছেন এরকম দক্ষ জনবল গড়ে তোলার জন্য, আমরা এরকম কাজও করতে পারি। তো অনেক উপায় আছে। আর প্রবাসে থাকাটার ব্যাপারে আপনি এক্সপিরিয়েন্সে যেটা বলছেন, অলওয়েজ পেইনফুল, কারণ আপনি 24 আওয়ার আপনাকে চিন্তা করতে হবে দেশে কি হচ্ছে। যদি আপনার দেশে বৃদ্ধ বাবা মা থাকে, অলওয়েজ টেনশন যে কি হচ্ছে কখন না হচ্ছে, অলওয়েজ কানেক্টেড থাকতে হয়, কারণ আপনার পক্ষে সম্ভব না যে হঠাৎ করে গিয়ে দেখে আসলাম। তো এটা একটু পেইনফুল। হ্যাঁ, বিদেশের লাইফে অনেক কিছু আছে, লাইফের সিকিউরিটি আছে, বাট আপনি সবাই থেকে আলাদা, এটা মাঝে মাঝে একটু পীড়া দেয় আপনাকে। বাট ওভারঅল এই জায়গায় কাজের যেটা হয়, কাজের সম্মান করা হয়, আপনাকে কাজের প্রতিদান দেওয়া হয়, এই জিনিসগুলো আসলে এনজয় করার মতো। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মাহবুব আপনার কাছে জানতে চাইবো, যে একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো, সেটা হলো যে আসলে এই যে আমরা একটা বাংলাদেশের একটা নেচারে বড় হই, প্রকৃতিগতভাবেই ন্যাচারালি আমরা যেটা হই যে পারিবারিক এবং সামাজিক বন্ধনে আবদ্ধ থাকি। ইউএসএ তে যাওয়ার পরে ঠিক এটার উল্টো পথে আপনাকে চলতে হয়। তো সেই জায়গা থেকে সেখানে অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হয় কিনা যদি আপনি একটু বলতেন। সেই সাথে আপনি একটু বলবেন, আমরা কথা বলছিলাম ইনফরমেটিক্স খাতে প্রবাসীদের অভিজ্ঞতাটা আসলে ঠিক আমরা কিভাবে কাজে লাগাতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। প্রথম কথা হলো যে আমি ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি থেকে গ্রাজুয়েশনের পরে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি শিক্ষক হিসেবে জয়েন করি। ওখান থেকে 2.5 বছর 3 বছর শিক্ষকতা করার পর আমি স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে অস্ট্রেলিয়াতে চলে যাই। তো ওখানে 4 বছর ডিগ্রি করার পরে আমি আবার দেশে ব্যাক করি। তো ওখানকার অস্ট্রেলিয়ার যে এক্সপিরিয়েন্স গুলো মোরলেস আপনার আমেরিকার মতোই। আপনি যেটা বললেন বা ডক্টর খায়রুল বলছিলেন বা আনমুল বলছিলেন যে তাদের আনন্দগুলোর কথা বা কষ্টগুলোর কথা, এগুলো মোরলেস সেম। এখন যেটা হয় কি যে ওখানে গেলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একা ইন আ সেন্স যে আপনি আপনার ফ্যামিলি পাচ্ছেন না, বা আপনি আপনার একদম মানে নিয়ার এন্ড ডিয়ার যারা আছে তাদেরকে পাচ্ছেন না। আবার এট দ্য সেম টাইম ওখানে কিন্তু ইভেন আমেরিকাতে বা হলো অস্ট্রেলিয়াতেও দেখবেন যে বড় বড় কমিউনিটি আছে, আমাদের বাংলাদেশে বড় বড় কমিউনিটি আছে। এবং এই কমিউনিটি গুলোর মধ্যে বাংলাদেশে যেরকম আমাদের নিজেদের মধ্যে অবিশ্বাস, মারামারি, হানাহানি, ভেদাভেদ যেরকম থাকে, এই মানুষগুলাই যখন আপনার আমেরিকাতে যায় বা অস্ট্রেলিয়াতে যায়
তখন কিন্তু এই মানুষগুলো খুব সোশ্যাল হয়ে যায় এবং একজন আরেকজনের প্রতি খুব টান ফিল করে, মানে আত্মিক একটা কানেকশন ফিল করে, যে কারণে হয় কি খুব দ্রুতই একটা কমিউনিটি বা একটা কমিউনাল ফিলিং তৈরি হয়ে যায়, এবং যেটা আসলে খুবই ভালো, খুবই ভালো। এবং ভালো বলেই আপনার কিন্তু নিজের বাবা মা ছেড়ে, নিজের মানে খুব ক্লোজ ফ্রেন্ডস ছেড়ে কিন্তু এই মানুষগুলা বছরের পর বছর পুরো জীবনটা কাটিয়ে দিতে পারে জাস্ট বিকজ অফ দোজ কমিউনাল ফিলিংস, যেটা আসলে গড়ে ওঠে। সো এটা একটা আসলে মানে ভালো এবং মন্দ দুইটা সাইডই আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ভালো বলেই তো মানুষ সার্ভাইভ করে বা বাইরে থেকে যায়। হ্যাঁ, ভালোর দিকটাই আসলে আমি বলবো যে বেশি। সেকেন্ডলি আপনি যেটা বলেছেন যে হেলথ ইনফরমেটিক্স বা ক্লিনিক্যাল ইনফরমেটিক্স এর যে এক্সপেরিয়েন্সটা আছে তাদের, বা বাইরে থেকে যে মানে ইনফরমেশন গুলো এসছে বা এক্সপেরিয়েন্সটা এসছে, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আমার মনে হয় যে অলরেডি ডক্টর খায়রুল খুব সুন্দরভাবে এই ইয়েগুলো এক্সপ্লেন করেছেন, যে তারা তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছেন, এবং তার মনের আকুতিটাও কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যদি অ্যাটেম্প্ট নেওয়া হয়, মানে ইনফ্রাস্ট্রাকচার গ্রো করা হয়, অথবা যদি সেই হোস্টিং করার যে মেন্টালিটি সেটা যদি দেখানো হয়, সেটা মোস্টলি গভর্নমেন্টের তরফ থেকে দে উড বি উইলিং টু হেল্প। এনামূলও কিন্তু একই কথা বলেছেন। তো আমার মনে হয় দেখেন, আমরা ডেফিনেটলি তাদের হেল্পটা দরকার, হেল্প এবং গাইডেন্স ছাড়া তো আমরা আসলে আগাতে পারবো না। কিন্তু আমরা যে জায়গায় আছি, আপনি খেয়াল করে দেখবেন, ওই যে HIS2 এর কথা বলছিলাম যে 10 বছর ধরে যে ডেটা কালেকশন হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন এই ডেটাটা মান্থলি কালেক্ট করা হয় রেজিস্ট্রি বুক থেকে, ধরেন টুকে নিয়ে মান্থলি আপনার কম্পিউটারে মানে ইনপুট দেওয়া হয়। কিন্তু এই কাজটা কে করবে, ডেটা এন্ট্রি কে করবে, সেই ডেটা এন্ট্রি দেওয়ার জন্য কিন্তু আলাদা কোনো পোস্ট নাই। ক্ষেত্র বিশেষে আপনি দেখবেন ক্লিনার, অথবা দেখবেন যে 4th ক্লাস এমপ্লয়ি, ওরা হচ্ছে মানে চাকরি দিয়ে ধরে ধরে এই ডেটাগুলো কালেক্ট করানো হচ্ছে। সো দ্যার ইজ এ বিগ প্রবলেম স্টিল। তো আমরা যে বাইরের সায়েন্টিস্টদেরকে বা এক্সপার্টদেরকে যে আমরা ইনভলভ করবো, তার আগে আমাদের তৈরি হতে হবে। তার সাথে আপনি দেখেন নিয়ারলি 60% এর মতো আমাদের হেলথ সিকার যারা আছে, তারা কিন্তু প্রাইভেট মানে ক্লিনিক গুলো থেকে বা হসপিটাল গুলো থেকে আপনার তারা চিকিৎসা নেন। কিন্তু আমাদের যেই MIS এর যে স্কিমটা চলছে গত 10 বছর ধরে, আমাদের এই প্রাইভেট সেক্টরটা কিন্তু প্রভাবিতার বাইরে। তো যেই কারণে শুধুমাত্র এখন সেই হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল বেস যে সার্ভেলেন্স সিস্টেম অথবা হলো ডেটা কালেকশন সিস্টেম, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো আমি জাস্ট যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, যে আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন, কর্তা ব্যক্তিদেরকে নিজেদের লিমিটেশন গুলো আসলে বুঝতে হবে, যে ওনারা তো সব কাজের কাজই আসলে না, সব কাজের কাজে ওনারা হতে গেলে দিন শেষে আসলে কিছু হবে না। যেই কাজটা যাদের কাজ, যাদেরকে দিয়ে করার কথা, সিন্স উই আর টকিং অ্যাবাউট ডেটা, উই হ্যাভ টু বেসিক্যালি গো টু দ্য ডেটা সায়েন্টিস্ট, যারা এই লাইনে এক্সপেরিয়েন্সড। ডক্টর খায়রুল আছেন, এনামুল আছেন, ওনারা যে জিনিসগুলো বলছেন, ওনারা কিন্তু ওনাদের এক্সপেরিয়েন্স থেকে বলছেন, এমন না যে জাস্ট দুইটা ব্লগ পড়ে বা বই পড়ে ওনারা একটা কিছু বলে দিচ্ছেন। দে হ্যাভ টক ফ্রম দেয়ার ওন এক্সপেরিয়েন্সেস। তো আমাদের এই লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং একটা টাস্ক ফোর্স বা একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করতে হবে, যেখানে আমরা এই ধরনের মানুষগুলোকে জড় করতে পারবো। তার সাথে আমাদের নিজেদেরও ভেতর থেকে স্কিম নিতে হবে যে কিভাবে আমরা তাদের এই পটেনশিয়ালটাকে ইউজ করতে পারি। এট দ্য সেম টাইম আনামুল বলছিলেন অলরেডি যে আমাদের শুধু দেশের বাইরের এক্সপার্টিজের উপর রিলাই করে থাকলে হবে না। আমাদের যে ইউনিভার্সিটি গুলো আছে, দেখেন ইউনিভার্সিটি গুলো থেকে কত শত সাবজেক্টে ডিগ্রি দেওয়া হয়, যে ডিগ্রি গুলো আসলে কেন দেওয়া হচ্ছে গভর্নমেন্ট নিজেই আসলে ঠিক মতো বলতে পারবে না, যে এই ডিগ্রি গুলাতে মানে নিয়ে পাশ করে এখানে আসলে এই এত ছেলে মেয়ে কি করবে। সেই জায়গায় এই ডেটা সায়েন্স এর মতো এবং মেশিন লার্নিং এর মতো জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত আসলে গুরুত্ব পাচ্ছে না। কেন গুরুত্ব পাচ্ছে না? কারণ বাংলাদেশে যারা ইউনিভার্সিটি টিচিং করছে, যারা সিলেবাস প্রণয়ন করছে, তারা ওই লাইনে দক্ষ না। তারা মানে যেই লাইনে দক্ষ না, তারা সেই লাইনে সিলেবাস প্রণয়ন করতে চাচ্ছে না, অথবা হলো আপনার সেই দিকে যেতে চাচ্ছে না। তো এখানে অবশ্যই আপনাদের যারা এক্সপেরিয়েন্স, বিশেষ করে ফরেন ট্রেন যারা আছে, তাদেরকে আপনার অবশ্যই ইনভলভ করতে হবে। তাদেরকে প্রয়োজনে একটা গ্রুপকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে যেভাবে ফিরিয়ে আনার দরকার সেই ব্যবস্থা গভর্নমেন্টকে আসলে নিতে হবে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে যদি নিজের লিমিটেশন গুলো বুঝি এবং ওইভাবে অ্যাটেম্প্ট নেই গভর্নমেন্টের তরফ থেকে প্লাস প্রাইভেট সেক্টর থেকে, আমার মনে হয় যে আস্তে আস্তে চেঞ্জ আসবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে একেবারেই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খায়রুল আনাম সিদ্দিকী এবং ডক্টর মিস্টার আনামুল হক এবং ডক্টর মাহবুব সিদ্দিকী আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। প্রবাসের কথা দেখতে চোখ রাখুন প্রতি শুক্র, শনি এবং রবিবার রাত 12:30টায় বাংলাদেশ সময়ে। প্রিয় দর্শক, আবারও কথা হবে আগামী সপ্তাহে অন্য কোনো প্রবাসীদের সাথে ঠিক এই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।